আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য রসায়ন একাদশ অধ্যায়ের অ্যালকিনের অংশটি নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ আমরা আজকে অ্যালকিনের অংশটি নিয়ে আলোচনা করব। তুমি অবশ্যই তোমার বই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে শুরু করো। খেয়াল করো, আমরা শুরুতেই তোমার এখানে অ্যালকিনের সাথে পরিচিত হয়ে নিব। অ্যালকিন শ্রেণীর যৌগসমূহ যদি আমি তোমাকে সংজ্ঞাটা বলি, অ্যালকিনের সংজ্ঞাটি হচ্ছে একক দ্বিবন্ধনযুক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন সমূহকে অ্যালকিন বলা হয়। আমি আবারও বলছি, একক দ্বিবন্ধনযুক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন সমূহকে অ্যালকিন বলা হয়ে থাকে। তার মানে হচ্ছে যে অ্যালকিন শ্রেণীর যে যৌগগুলো হবে বা যে হাইড্রোকার্বন শ্রেণী হবে তার মাঝে অবশ্যই তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবেই। অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগসমূহকে আমরা বলে থাকি অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেতটা যদি আমি লিখি, অ্যালকিনের সাধারণ সংকেতটা হচ্ছে তোমার CnH2n। তোমরা অবশ্যই সাধারণ সংকেতসমূহের ব্যবহারটা জানো। তোমাদেরকে আরও একটু মনে করার জন্য বা মনে করিয়ে দেওয়ার জন্যই আমি আবারও এটার ব্যবহারটা একটু দেখাচ্ছি। ধরো আমি যদি একটা আণবিক সংকেত ব্যবহার করি যার মান হচ্ছে ধরো তোমার C5H10। এখন আমি জানি না এটা কোন শ্রেণীর যৌগ, তো এখন তুমি যদি একটা কাজ করো, এ ধরনের আণবিক সংকেত বিশিষ্ট যে যৌগগুলো তুমি দেখতে পাবে, তুমি যদি বুঝতে না পারো যে এটা কোন শ্রেণীর যৌগ হবে, তাহলে তুমি এই সাধারণ সংকেতগুলোকে ব্যবহার করবে। যেমন অ্যালকেনের জন্য আমরা ব্যবহার করি CnH10+2, অ্যালকিনের জন্য ব্যবহার করি CnH2n, এবং আমরা যখন অ্যালকেনের অংশে যাব তখন তুমি দেখতে পাবে সেখানে আছে CnH10-2। তাহলে এই আণবিক সংকেতগুলোকে আমরা যদি সাধারণ সংকেতের মধ্যে বসাই তাহলে তার একটা মান চলে আসে। এর মাধ্যমে আমরাকে বলে থাকি এটা ওই শ্রেণীর যৌগ। যেমন দেখো, এখানে তোমার N দ্বারা কার্বন সংখ্যা বোঝায়, তাহলে এখানে দেখো এই যৌগটার মধ্যে কার্বন সংখ্যা হচ্ছে 5। তাহলে আমি যদি মানটা বসাই তাহলে C5H2 ইন্টু N দেওয়া আছে, তার মানে N এর মানটা হচ্ছে 5। তাহলে এখন তুমি একটু দেখো তো, এটা মানটা আসে C5H10। যেহেতু এখানে এই আণবিক সংকেতটা অ্যালকিনের সাধারণ সংকেত অনুসারে মানটা মিলে যায়, সেজন্য আমরা এই যৌগটাকে অর্থাৎ এই আণবিক সংকেতটা দেখেই এখন আমরা বলতে পারবো যে এই যৌগটা হচ্ছে অ্যালকিন শ্রেণীর যৌগ। কারণ হচ্ছে যে যৌগসমূহের আণবিক সংকেত দেখে তোমার শ্রেণী নির্ধারণ করাটা কষ্টকর হয় গাঠনিক সংকেত না আঁকা পর্যন্তই, বা অনেক সময় তুমি নিজেও ধরে ফেলতে পারবে। তবে এই সাধারণ সংকেতটা ব্যবহার করলে আর তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, সেজন্যই মূলত এই সাধারণ সংকেতসমূহ ব্যবহার করা হয়ে থাকে। অ্যালকিন শ্রেণীর যে যৌগগুলো আছে তাদেরকে আরও একটা নাম দিয়ে প্রকাশ করা হয়, আর সেটা হচ্ছে তোমার অলিফিনস। এটি একটি ল্যাটিন শব্দ। এই অলিফিনস ল্যাটিন শব্দটির অর্থ হচ্ছে তোমার তেল উৎপাদনকারী। তার মানে হচ্ছে অ্যালকিন শ্রেণীর যে যৌগসমূহ আমরা দেখতে পাই এর মাঝে ক্ষুদ্রতম যে যৌগগুলো হয়ে থাকে, যেমন তোমার ইথিন, প্রোপিন বা বিউটিন, এই যৌগসমূহ হ্যালোজেন যে পরমাণু হয় তাদের সাথে বিক্রিয়ার মাধ্যমে তেল উৎপাদনকারী যৌগ গঠন করতে পারে বিধায় এই অ্যালকিন শ্রেণীর যৌগসমূহকে অলিফিনসও বলা হয়ে থাকে। যেমন দেখো, তোমাকে যদি একটা বিক্রিয়া দেখাই, আমি এখানে ধরো আমি এখানে অ্যালকিন হিসেবে প্রোপিনটাকে নিব। ধরো আমি এখানে প্রোপিনটাকে নিলাম, এর সাথে যদি আমি ব্রোমিনটা যুক্ত করে দিই, অর্থাৎ ব্রোমিনের সাথে বিক্রিয়ার মাধ্যমে দেখো এখানে তোমার দ্বিবন্ধনটা ভেঙে যাবে। তার কারণ তুমি অবশ্যই জানো এখন এই দ্বিবন্ধনের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধনটা হয় শক্তিশালী, পাই বন্ধনটা হয় দুর্বল, যার কারণে এই পাই বন্ধনটা ভেঙে যাবে। তো ভেঙে গিয়ে এখানে যে ব্রোমিন পরমাণুটা আছে সেটা উভয় কার্বনের সাথে গিয়ে যুক্ত হবে, এখানেও যুক্ত হবে এবং এই কার্বনের সাথেও তোমার যুক্ত হবে। এখন তুমি যদি একটু খেয়াল করো এই যৌগটা একটু যদি দেখো, এটার নাম হচ্ছে, এখন দেখো 1,2-ডাইব্রোমো প্রোপেন। অর্থাৎ এখানে 1 নং কার্বনের সাথেও ব্রোমিন আছে, 2 নং কার্বনের সাথেও ব্রোমিন আছে। তো সেজন্যই তোমার শাখা যেদিক দিয়ে কাছে হয় সেদিক থেকে তোমার কার্বনটা গণনা করতে হয়। যেহেতু এই কার্বনের সাথে ব্রোমিনটা যুক্ত আছে তাহলে তার শাখা এদিক দিয়ে কাছে, সেজন্য আমাদেরকে এদিক থেকে গুণে যেতে হবে। তাহলে 1, 2, 3 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন শ্রেণীর যৌগের নাম হয়ে থাকে তোমার প্রোপেন। প্রথমে তুমি শিকলের নামটা লিখে ফেলবে। এখন দেখো তুমি 2টা কার্বনের সাথে ব্রোমিন পরমাণু যুক্ত আছে, সেজন্য এটার নাম হবে 1,2-ডাই। এগুলো গ্রিক শব্দ, ডাই, ট্রাই, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ঢেকা, তোমরা এখন এগুলো জানো। তাহলে এটার নাম হচ্ছে 1,2-ডাইব্রোমো প্রোপেন। ব্রোমোটা লিখতে হবে ডাইব্রোমো প্রোপেন। তাহলে এই যে তুমি দেখলে এখানে 1,2-ডাইব্রোমো প্রোপেন, বা তোমার বিউটেনও হতে পারে বা তোমার ইথেনও হতে পারে ইথিন থেকে। এই যৌগসমূহ তোমার
তেল গঠনকারী বা তেল উৎপাদনকারী উপাদান, যার কারণে এদেরকে আমরা অলিফিনস বলে থাকি। এই কারণে তোমার অ্যালকিন শ্রেণীর যৌগসমূহকে অলিফিনসও বলা হয়ে থাকে। এবার আসো আমরা অ্যালকিনের নামকরণটা একটু জেনে নেই। অ্যালকিন শ্রেণীর যৌগসমূহকে তোমাকে কীভাবে নামকরণ করতে হবে। যেহেতু অ্যালকিন শ্রেণীর যৌগসমূহের কার্যকরী মূলক হচ্ছে দ্বিবন্ধন, সেজন্যই তোমাকে শাখা নির্বাচনের করার ক্ষেত্রে বা দীর্ঘশিকল নির্বাচনের করার ক্ষেত্রে যেদিক থেকে তোমার দ্বিবন্ধনটা দেওয়া আছে ঠিক সেদিক থেকে গণনা শুরু করতে হবে। এবং সরলরৈখিক বরাবর যদি দ্বিবন্ধনটা থাকে তাহলে তোমাকে এভাবেই শিকলটা নির্বাচন করে যেতে হবে। তোমাকে যদি আমি দেখাই, ধরো একটা যৌগ লিখি, যদি ধরো আমি এরকম একটা যৌগ লিখলাম। এখন দেখো অ্যালকেন যদি আমি লিখতাম, ধরো তোমার এটা যদি অ্যালকেন শ্রেণীর যৌগ হতো তাহলে এটাকে তুমি যে কোনো দিক থেকে গণনা করতে। এদিক থেকে গণনা করলে 4টা কার্বন, এদিক থেকে গণনা করলেও 4টা কার্বন। যেহেতু এটা অ্যালকিন শ্রেণীর যৌগ এবং তার মাঝে কার্যকরী মূলকটা উল্লেখ আছে, সেজন্য এই কার্যকরী মূলকটাকে প্রাধান্য দিতে হয়। তাই তোমার কার্যকরী মূলকটা যেদিক থেকে কাছে হয় বা যেদিক থেকে তোমার দেওয়া থাকবে সেদিক থেকে তোমাকে গুনতে হবে। যেমন এদিকে যেহেতু কাছে এই কার্বনের সাথে, তাহলে এই কার্বনের নাম্বারটা হবে 1। এটা 1 নং কার্বন, এটা 2 নং, এটা 3 নং, এটা 4 নং। তাহলে এই যৌগটার এখন কি নাম হবে দেখো তো। যেহেতু 4টা কার্বন আছে, অ্যালকেনের ক্ষেত্রে N শব্দটা থাকে, আর এখানে তোমার অ্যালকিনের জন্য Nটা বাদ দিয়ে এখানে ইন যুক্ত হবে। তাহলে এই যৌগটার নাম হচ্ছে তোমার বিউটিন। যেহেতু তার কার্যকরী মূলকটা 1 নং কার্বনের সাথে আছে, তাহলে এই কার্যকরী মূলকের অবস্থানটা সহ দেখাতে হবে। তাহলে এটার নাম হচ্ছে 1 বিউটিন। এরপরে ধরো যদি তোমার এরকম হয়, একটু খেয়াল করো, ধরো তোমার যদি এরকম একটা যৌগ হয়, যেমন এখানে তোমার কি আছে, একটা শিকল আছে আর একটা শাখা আছে। এখন এটার ক্ষেত্রে তুমি কিভাবে গণনা করবে? এটার ক্ষেত্রে অবশ্যই তোমাকে সরলরৈখিক বরাবর গুণে যেতে হবে, তার কারণ দ্বিবন্ধনটা তোমার সরলরৈখিকভাবে দেওয়া আছে, সেজন্য তোমাকে এভাবে গুণে যেতে হবে। যেমন আমি যদি এখান থেকে গুনি, দেখো 1 2 3 4 5 6, এদিক থেকে যদি গুনি 1 2 3 4 5, তাহলে এভাবে তোমাকে গুণে যেতে হবে। যদিও তোমার এভাবে কি হয়ে যায়, 5টা কার্বন হয়। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো, তাহলে তোমার দ্বিবন্ধনটা যে দিক থেকে আছে ঠিক সেদিক থেকে গণনা করতে হবে। যদিও তোমার এখানে কি আছে, একটা শাখা যুক্ত আছে, এখন তোমার শাখাটা প্রাধান্য পাবে না, পাবে কার্যকরী মূলকটা। অর্থাৎ কার্যকরী মূলকটা যে দিক থেকে কাছে হয় তোমাকে সেদিক থেকে গোনা যেতে হবে। তাহলে এখন তুমি একটু খেয়াল করো, আমরা যদি এটাকে এদিক থেকে গোনা শুরু করে দেই, যেমন 1 2 3 4 5, তাহলে এখানে 5টা কার্বন হয়। আবার যদি এই কাজটা করি, যেমন দেখো 1 2 3 4 5 6, তাহলে এইভাবে 6টা কার্বন হয়। তখন তোমার এটা শাখাতে চলে আসে, অর্থাৎ মিথাইল মূলকটা কিসে চলে আসবে, শাখাতে চলে আসবে। তাহলে আমরা যদি এভাবে নামকরণটা করি, দেখো 1 2 3 4 5 6। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো তো, তাহলে 6 কার্বন বিশিষ্ট যেহেতু যৌগটা, তাহলে এটার নাম হবে তোমার হেক্সিন। আর তোমার এখানে দেখো শাখাটা কয় নং কার্বনের সাথে আছে, তোমার 4 নং কার্বনের সাথে আছে, তাহলে 4 মিথাইল 4 নং কার্বনের সাথে যেহেতু যুক্ত আছে, তাহলে এটার নাম হবে 4 মিথাইল। আর এখানে অবশ্যই তোমাকে কার্যকরী মূলকের অবস্থান দেখাতে হবে 2 হেক্সিন, অর্থাৎ 2 নং কার্বনের সাথে তোমার কার্যকরী মূলকটা যুক্ত আছে, শাখার অবস্থানটা দেখাতে হবে এবং কার্যকরী মূলকের অবস্থানটাও দেখাতে হবে। আচ্ছা, এবার তোমাকে আরেকটা কথা বলে রাখি, যদি এখানে তোমার দেখতে পাও যে একই শিকলের মধ্যে তোমার কার্যকরী মূলক 2টা থাকে অথবা 3টা থাকে, তাহলে এগুলোকে গ্রিক শব্দের সাহায্যে প্রকাশ করতে হবে। যেমন যদি তোমার এখানে 2টা থাকে তাহলে কি হবে, অ্যাডাইন যুক্ত করে দিতে হবে। আর যদি তোমার 3টা থাকে তাহলে অ্যাট্রাইন যুক্ত করে দিতে হবে। এগুলো অবশ্যই তোমার খেয়াল করে করতে হবে। যেমন তোমাকে আমি দেখাই, ধরো তোমার এরকম যদি একটা যৌগ হয়, এরকম একটা যৌগ আমি লিখলাম, ঠিক আছে। তো এখন দেখো তোমার এই যে দ্বিবন্ধনটা দেখতে পাচ্ছ, দ্বিবন্ধনটা কিন্তু তুমি যে দিক থেকে গণনা করো এটা 1 নং কার্বনের সাথে আছে। তোমার শর্ত হচ্ছে যে দিক থেকে তুমি গুণে যাও দ্বিবন্ধনটা যাতে কাছে হয় বা কার্যকরী মূলকটা যদি যাতে কাছে হয় সেদিক থেকে গুনতে হবে। তাহলে এটা ধরো 1 2, তোমার ইচ্ছা মতো এটাকেও 1 ধরতে পারো,
3 4 5। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, এটা যেহেতু 5 কার্বন বিশিষ্ট যৌগ, তাহলে এটার নাম হবে প্রোপিন। তুমি এখন দেখতে পাচ্ছ 1 নং কার্বনের সাথেও তোমার দ্বিবন্ধনটা আছে, 4 নং কার্বনের সাথেও দ্বিবন্ধনটা আছে। তাহলে এটার নামটা এখন কি হবে একটু খেয়াল করো। ধরো তোমার এখানে 1 4, তোমাকে আমি কি বললাম, অ্যাডাইন যুক্ত করে দিতে হবে। তাহলে তোমার এখানে যৌগটার নামটা পরিবর্তন হয়ে দেখো 1 4 ডাইপ্রোপিন, প্রোপিন লিখতে পারো বা প্রোপাডাইন লিখতে পারো, প্রোপাডাইন। বুঝতে পারছো? আচ্ছা, ওই যে অ্যাডাইনের কথা বললাম, যদি তোমার 3টা হয় তাহলে অ্যাট্রাইন যুক্ত হবে। তাহলে এভাবে তোমাকে নামকরণগুলো করতে হবে অ্যালকিন শ্রেণীর যে যৌগসমূহ হয়ে থাকে তাদের ক্ষেত্রে। আচ্ছা, এ ছিল তোমার নামকরণ নিয়ে কথাবার্তা অ্যালকিনের। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখন অ্যালকিনের প্রস্তুতিটা একটু দেখব, অর্থাৎ অ্যালকিন শ্রেণীর যৌগসমূহকে কিভাবে আমরা প্রস্তুত করতে পারি। তোমার বইতে যে বিক্রিয়াগুলো আছে এগুলো খুবই সহজ প্রকৃতির দেওয়া, সেজন্য আমি এগুলো নিয়ে আর কথা বলবো না। আমি একটু বাইরের থেকে তোমাকে দেখানোর চেষ্টা করব। কারণ হচ্ছে যে তোমার পরীক্ষার মধ্যে যেহেতু এগুলো 3 নাম্বার বা 4 নাম্বারের প্রশ্নে চলে আসে, তো বিক্রিয়া 2টা লিখলে বা 3টা লিখলে তো আর তোমাকে 3 4 নাম্বার দেওয়া হবে না। সেজন্য তোমাকে একটু কষ্ট হলেও বেশি করে বিক্রিয়াগুলো শিখে রাখতে হবে, যেটা তোমার ভবিষ্যতেও কাজে লাগবে। আমরা অ্যালকিন শ্রেণীর যৌগসমূহকে তোমার প্রস্তুত করতে পারি। তোমার বইতে 2টা বিক্রিয়া দেওয়া আছে। এই 2টা বিক্রিয়ার বাহিরে আরও একটা কাজ তুমি করতে পারো, সেটা হচ্ছে যে আমরা যে তোমার অ্যালকেনের রাসায়নিক ধর্মের মধ্যে ভাঙন যে বিক্রিয়াটা ছিল সেটা দেখেছিলাম, ওই বিক্রিয়াটাকেও তুমি এখানে ব্যবহার করতে পারো। ভাঙন বিক্রিয়াটা কি ছিল, তোমার এখানে বৃহত্তম কোনো বা বৃহৎ কোনো অ্যালকেন শ্রেণীর যৌগসমূহকে ভাঙলে এখানে দুই শ্রেণীর যৌগ উৎপন্ন হতো। একটা ছিল তোমার অ্যালকিন, একটা ছিল অ্যালকেন। তুমি ওই বিক্রিয়াটার সাহায্যে প্রস্তুতি দেখাতে পারো। আর এছাড়া আমরা যে প্রস্তুতিগুলো এখন কথা বলবো আমি বা তোমাদের জন্য আলোচনা করব, সেগুলো একটু খেয়াল করবে মনোযোগ সহকারে। আমরা অ্যালকিন শ্রেণীর যৌগসমূহকে তোমার প্রস্তুত করতে পারি অ্যালকিন শ্রেণীর যৌগসমূহকে তোমার প্রস্তুত করতে পারি অ্যালকোহলের নিরোধন দ্বারা। তারপরে তোমার প্রস্তুত করতে পারি অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ দ্বারা। হাইড্রোজেন হ্যালাইড অপসারণ দ্বারা। এরপরে তুমি আরো পারো অ্যালকাইনের নিয়ন্ত্রিত বিজারণ দ্বারা। বিক্রিয়াগুলো এত বেশি কঠিন না, খুবই সহজই বিক্রিয়া। আর সর্বশেষ হচ্ছে তোমার ফাইরোলাইসিসের সাহায্যে। তোমাকে একটু বলে রাখি, দেখো তোমার বইতে 2টা বিক্রিয়া দেওয়া আছে, ওই 2টা বিক্রিয়া তুমি ব্যবহার করবে, তার সাথে অ্যালকেনের যে ভাঙন বিক্রিয়াটি ছিল সেটা ব্যবহার করবে। তাহলে তোমার ওইখানে 3টা প্রস্তুতি হবে, আর এখানে আমি তোমাকে 4টা লিখে দিব। তাহলে টোটালি তোমার প্রস্তুতি হয়ে যাবে 7টা। 7টা থেকে তুমি অবশ্যই কমপক্ষে 4টা বা 5টা লিখতেই পারবে। তো সেজন্য তোমাকে একটু বেশি বিক্রিয়া শিখে রাখতে হয়, যাতে করে তুমি 2-3টা ভুলে গেলেও যাতে বাকি 5টা বা 6টা বা 4টা লিখে দিতে পারো। তবে যদি 3 নাম্বারের জন্য আসে তোমাকে কমে 5টা লিখতে হবে, আর 4 নাম্বারের জন্য আসলে 6টা বা 7টা লিখে দিতে হবে। আচ্ছা, চলে আসো আমরা এবার বিক্রিয়াগুলো শুরু করে দেই। শুরুতে আমরা দেখব অ্যালকোহলের নিরোধন দ্বারা আমরা কিভাবে তোমার অ্যালকিন প্রস্তুত করতে পারি। অ্যালকোহলের নিরোধন দ্বারা। বাংলা লেখাটাও লিখে দিচ্ছি, দেখো।
আচ্ছা, উপরের অংশটা মুছে ফেলি। হ্যাঁ, এই দুইটা বিক্রিয়া একটু খেয়াল করো, তোমাদেরকে বলে দেই এই দুইটা বিক্রিয়া আমি কিভাবে করলাম। একটু খেয়াল করবে। অ্যালকোহলের নিরোধন দ্বারা অ্যালকোহলকে শক্তিশালী নিরোধক যেমন তোমার গাঢ় সালফিউরিক অ্যাসিড বা গাঢ় ফসফরিক অ্যাসিড দ্বারা নিরোধিত করলে অ্যালকোহল থেকে এক অণু পানি অপসারিত হয় এবং অ্যালকিন উৎপন্ন হয়। যেমন তুমি একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা অ্যালকোহলের যৌগ, অর্থাৎ এটা হচ্ছে তোমার প্রোপানল। এটাকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে তোমার নিরোধিত করি, তাহলে এর থেকে এক অণু পানি অপসারিত হবে এবং এখানে যে অ্যালকোহল শ্রেণীর যৌগটা ছিল সেটা অ্যালকিনে পরিণত হবে। তোমাদেরকে একটু বলে নেই নিরোধক কী বা নিরোধিত প্রক্রিয়াটা কী। নিরোধক বলতে ওই ধরনের রাসায়নিক উপাদানকে বোঝানো হয় যারা রাসায়নিক বিক্রিয়া কালে ওই বিক্রিয়ক উপাদান থেকে পানিটাকে অপসারিত করতে পারে বা পানিটাকে শোষণ করতে পারে, তাদেরকে নিরোধক বলে। তারপরে দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ দ্বারা, অর্থাৎ অ্যালকোহলীয় উপাদান যেমন তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড সহযোগে অ্যালকাইল হ্যালাইডকে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। যেমন এটা হচ্ছে তোমার একটা অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, এরপরে দেখো এটাকে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড সহযোগে তাপ দিব। তাপ দিলে এখানে তোমার কি হবে, এই যে অ্যালকাইল হ্যালাইডটা আছে এটা তোমার অ্যালকিনে রূপান্তরিত হবে, তার সাথে পটাশিয়াম আয়োডাইড এবং পানিটা উৎপন্ন হবে। তারপরে যে বিক্রিয়াটা ছিল সেটা ছিল তোমার অ্যালকাইনের নিয়ন্ত্রিত বিজারণ দ্বারা। অ্যালকাইনের নিয়ন্ত্রিত বিজারণ দ্বারা। বিক্রিয়াগুলো একেবারেই সোজা, তুমি নিজেই দেখতে পারছো। বিজারণ দ্বারা। আচ্ছা, এই বিক্রিয়াটা আমরা কিভাবে করব দেখো একটু খেয়াল করে। একটু খেয়াল করো আমি বিক্রিয়াটা কিভাবে করলাম দেখো একটু। তোমার এখানে লেখা ছিল অ্যালকাইনের নিয়ন্ত্রিত বিজারণ দ্বারা। তাহলে অ্যালকাইনের নিয়ন্ত্রিত বিজারণটা কি একটু দেখো ভালো করে। লিন্ডার প্রভাবক অর্থাৎ লেড ক্যালসিয়াম কার্বনেট বা প্লাম্বাম বেরিয়াম সালফেট, এটা হচ্ছে তোমার লেড ক্যালসিয়াম কার্বনেট আর এটা হচ্ছে প্লাম্বাম বেরিয়াম সালফেট। এই উপাদানগুলোকে বলা হয়ে থাকে লিন্ডার প্রভাবক। এর উপস্থিতিতে অ্যালকাইনকে হাইড্রোজেন সহযোগে তাপ দিলে অ্যালকিন পাওয়া যায়। এখানে দেখো আমরা অ্যালকাইনকে কী করলাম, হাইড্রোজেন সহযোগে একটা লিন্ডার প্রভাবক ব্যবহার করলাম যেমন তোমার প্লাম্বাম বেরিয়াম সালফেট। এটা সহযোগে এটাকে তাপ দিলাম, তাপ দেওয়াতে তোমার অ্যালকাইনটা অ্যালকিনে পরিণত হয়ে গেল। সর্বশেষ যে বিক্রিয়াটা ছিল সেটা হচ্ছে তোমার ফাইরোলাইসিসের সাহায্যে।
সর্বশেষ বিক্রিয়াটা একটু খেয়াল করবে। এখানে কিভাবে করলাম দেখো, ফাইরোলাইসিসের সাহায্যে। ফাইরোলাইসিসটা হচ্ছে কি একটু পরে তোমাকে বলছি। ক্ষুদ্রতর অ্যালকেনকে, যেমন তোমার হতে পারে ইথেন বা প্রোপেন, 600 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত নলের ভেতর দিয়ে তুমি যদি অ্যালকেনটাকে চালনা করো, যেমন ইথেন বা প্রোপেনকে যদি চালনা করো, তাহলে সেটা অ্যালকিনে পরিণত হবে, অর্থাৎ চালনা করলে অ্যালকিন পাওয়া যাবে। যেমন ইথেনকে আমরা কি করলাম, 600 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত নলের ভেতর দিয়ে প্রবেশ করালাম এবং এটা তোমার অ্যালকিন হিসেবে ইথিনে পরিণত হলো এবং তার মাঝ থেকে হাইড্রোজেনটা অপসারিত হয়ে গেল। তো একটু খেয়াল করো ফাইরোলাইসিসটাকে, একটু বলে দিচ্ছি তোমাকে, দেখো একটু খেয়াল করে। ধরো এখানে যদি তুমি ফাইরোটা লিখো আর লাইসিসটাকে যদি ভেঙে লিখো লাইসিস। আচ্ছা একটু খেয়াল করো, ফাইরো শব্দের অর্থ হচ্ছে তোমার হিট বা তাপ। লাইসিস মানে হচ্ছে ভাঙা বা ডিভিশন লিখতে পারি আমরা। তার মানে হচ্ছে যে তাপের সাহায্যে ভাঙার যে প্রক্রিয়াটা, অর্থাৎ উত্তপ্ত করে বা তোমার অ্যালকেন বা এই জাতীয় যে কোনো যৌগকে আমরা যদি খুব বেশি তাপমাত্রা প্রয়োগ করে তাকে উত্তপ্ত করতে পারি, তখন তোমার কি হবে, তার মাঝ থেকে হাইড্রোজেনটা অপসারিত হবে এবং অ্যালকেনটা অ্যালকিনে পরিণত হবে। যেমন তোমরা জীববিজ্ঞানে গ্লাইকোলাইসিস শব্দ বলে থাকো, জীববিজ্ঞানের 4র্থ অধ্যায় তোমার এই জীবনী শক্তির মধ্যে দেওয়া আছে। গ্লাইকোলাইসিস বলতে বোঝানো হয়, গ্লাইকো মানে হচ্ছে তোমার গ্লুকোজ আর লাইসিস মানে হচ্ছে ভাঙা বা জারিত করা। তাহলে গ্লুকোজের যে ভাঙন প্রক্রিয়াটা আছে এটাকে আমরা গ্লাইকোলাইসিস বলি। ঠিক একই রকমভাবে ফাইরোলাইসিস বলতে বোঝানো হয় তাপ প্রদানের মাধ্যমে ভেঙে ফেলা। তাপ প্রদানের মাধ্যমে ভেঙে ফেলার প্রক্রিয়াটাকে ফাইরোলাইসিস বলা হয়ে থাকে। তাহলে আমরা এই পর্যন্ত যা দেখলাম, এখানে তোমার অ্যালকিনের প্রস্তুতিগুলো ছিল, এগুলো অবশ্যই তুমি একটু খাতার মধ্যে সুন্দর করে লিখে নিবে অথবা তোমার নোট তৈরি করে নিতে পারো। এটা তোমার অবশ্যই কাজে লাগবে, ভবিষ্যতেও কাজে লাগবে, এখনও তোমার কাজে লাগবে। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আমি আশা করব তোমরা বিক্রিয়াগুলো খুব সহজে বুঝতে পারবে এবং এই বিক্রিয়াগুলোকে খুব ভালো করে শিখে নেবে। আবারও বলছি, বিক্রিয়া শেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি যত বেশি লিখতে পারবে ততই তোমার জন্য ভালো হবে। আর বিক্রিয়া সবগুলো একসাথে তুমি শিখতে পারবে না। তুমি যদি ডেইলি 3টা বা 2টা করে শিখে নাও, তাহলে তুমি দেখবে যে বিক্রিয়াগুলো খুব সহজে তোমার মাথায় রাখতে পারবে তুমি, বা খুব সহজে আয়ত্ত করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।